তোমরা একটু খেয়াল করো, বৃষ্টি আসছো? বৃষ্টি কি অঙ্কটা ট্রাই করেছিল? আমি পার্ট সি এর যে দুটো অঙ্ক পাঠিয়েছিলাম। স্যার আমি কোনোটাই ট্রাই করতে পারি নাই। আচ্ছা স্যার আমি অসুস্থ, এর জন্য অঙ্ক মানে আমি ক্লাস অ্যাটেন্ড করি কিন্তু অঙ্ক করতে পারতেছি না আজ কয়েকদিন ধরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, সুস্থ যাও তাড়াতাড়ি, তারপরে করো। আজকের ক্লাসটা আমরা রেকর্ড করছি, আমি এটা দিয়ে দিব না ইউটিউবে। তো দেখো, 2 নম্বর অঙ্কটা আগে আমি একটু ভালো করে পড়ে নিই। পুরো অঙ্কটা যখন আমি পড়বো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা যে অঙ্কটা তোমরা কতটুকু নিজেরা করতে পারো। কারণ আর মাত্র দুটো অঙ্ক করলে আমাদের ডিপার্টমেন্টের আপাতত অঙ্ক করা শেষ। এরপর তোমাদের যেরকম তোমরা চেয়েছো যে হয় লিজ অথবা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ ব্যাংকিং কোম্পানি, যেটা চাও, লিজ অথবা ব্যাংকিং অথবা ইন্স্যুরেন্স, যেটা চাও সেটাই আমরা করব। এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে ডিপার্টমেন্ট, তাহলে তোমাদের ঝুড়িতে চ্যাপ্টারের সংখ্যা একটু বাড়বে। আগামী যেদিন তোমাদের পরীক্ষা স্টার্ট হবে তার মধ্যে হয়তোবা আমরা আরো একটা চ্যাপ্টার শেষ করতে পারবো ভালোভাবে। তো তোমরা দেখো, আমি এবার 2 নম্বর অঙ্কটা একটু পড়ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। The following balances as on 31st December 2018 have been extracted from the books of Sadia Departmental Store, which has 2 departments. সাদিয়া ডিপার্টমেন্ট স্টোরের যার কিনা দুইটা ডিপার্টমেন্ট রয়েছে, একটা ডিপার্টমেন্ট এ, একটা ডিপার্টমেন্ট বি। এখানে জেনারেল দিয়ে যে জিনিসটা লেখা হয়েছে সেটা হচ্ছে যে এটা নির্দিষ্ট করে ডিপার্টমেন্ট এ অথবা ডিপার্টমেন্ট বি এর জন্য না, উভয়ের জন্য। আমরা এই জেনারেলের মধ্যে কোন কোন ইনফরমেশন গুলো লেখা হচ্ছে এই কোশ্চেনটার মধ্যে, তোমরা সেটা একটু খেয়াল করবা। আর যখন আমি অঙ্কটা পড়বো তোমরা আইটেম গুলোর দিকে নজর রাখবা যে আসলে আইটেম গুলোকে আমরা ঠিক চিনি কিনা, কোনটা কোথায় বসে। ওপেনিং ইনভেন্টরি, কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করার সময় আমরা প্রথমেই লিখি। পারচেজ, এটাও কস্ট অফ গুডস সোল্ড এর একটা আইটেম। পারচেজ রিটার্ন, এটা আমরা পারচেজ থেকে মাইনাস করি। এটা মাইনাস করে দেখানোর দরকার নেই, আমরা একবারে লেস রিটার্ন লিখে অ্যামাউন্টটা বিয়োগ করে বসাতে পারি। সেলস, এটাও সেলস শুরুতেই আমরা লিখি। সেলস রিটার্নটা আমরা সেলস থেকে বাদ দিয়ে লিখি, তবে এটা সরাসরি বাদ দিয়ে না দেখিয়ে একবারে সেলস লেস রিটার্ন লিখে এটা বিয়োগ করে দেখানো যায়। স্যালারিজ ভাগ করাই আছে, এটা অপারেটিং এক্সপেন্স। ট্রাভেলিং এক্সপেন্স, এটাও অপারেটিং এক্সপেন্স ভাগ করাই আছে। রেন্ট এন্ড ট্যাক্স, এটাও অপারেটিং এক্সপেন্স ভাগ করাই আছে। জেনারেল এক্সপেন্স, এটাও ভাগ করা আছে। তোমরা দেখো অ্যাকাউন্টস রিসিভেবল, এটা একটা কারেন্ট অ্যাসেট, এটাই জেনারেলের মধ্যে লেখানো হয়েছে। আর আমি তো তোমাদেরকে আগের দিন যখন পার্ট সি এর একটা অঙ্ক করি তখন আমি তোমাদেরকে বলেছি যে ব্যালেন্স শিটে যখন আমরা করি, ব্যালেন্স শিটের মধ্যে কোনো ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা করি না। ব্যালেন্স শিটে আমরা কিন্তু সব প্রোডাক্ট একসাথে একটা ব্যালেন্স শিট করি, অর্থাৎ উভয় ডিপার্টমেন্টের জন্য আমরা একটাই ব্যালেন্স শিট করি। এবং আমরা সেটা নরমাল অঙ্কে যেভাবে ব্যালেন্স শিট করি এখানেও ঠিক সেভাবে করি। আমি গতদিন তোমাদের এরকম একটা ব্যালেন্স শিট করে দেখিয়েছিলাম, আর এখানে আছে কিনা অঙ্কটা কে জানে ব্যালেন্স শিটটা? হ্যাঁ, এই যে ব্যালেন্স শিটটা আছে, এই ধরনের একটা ব্যালেন্স শিট আমি গত ক্লাসে তোমাদেরকে করে দেখিয়েছিলাম। এই যে দেখো, অ্যাসেটস এন্ড প্রপার্টিজ এর আন্ডারে আমরা সব কারেন্ট অ্যাসেট গুলো লিখেছি, ক্যাশ, তারপরে ফিক্সড অ্যাসেট গুলো লিখেছি, টোটাল অ্যাসেটটা লেখা হয়ে গেছে। এরপর লায়াবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি লিখতে গিয়ে কারেন্ট লায়াবিলিটি লিখেছি, তারপরে ওনার্স ইকুইটি গুলো লিখে দিয়েছি, আমাদের অঙ্ক শেষ, মিলে গেছে। অ্যাসেট এবং লায়াবিলিটি ব্যালেন্সটা ওই যে 1,33,200, এখানেও 1,33,200 মিলে গেছে। আমরা এইভাবে একটা ব্যালেন্স শিট তৈরি করি ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টে যদি কখনো ব্যালেন্স শিট করতে বলে। তো এই রকমের একটা ব্যালেন্স শিট যদি কখনো আমাদের পার্ট সি তে করতে বলে ইনকাম স্টেটমেন্টের পর, তাহলে আমরা ব্যালেন্স শিটটা কিন্তু সবসময় এইভাবেই করব, যেভাবে এখানে দেখানো হয়েছে। তো তোমরা খেয়াল করো, এইরকম একটা ব্যালেন্স শিট যদি তোমরা শিখতে চাও বা করতে চাও, আমি গতদিন দেখিয়েছি যেহেতু, তাহলে এটা দেখে দেখে তোমরা করতে পারবে, তোমাদের করা আছে। এবং আমি যে তোমাদের পিডিএফটা পাঠিয়েছি গতকালকে, সেই পিডিএফ এর মধ্যে কিন্তু এই ব্যালেন্স শিটটাও আছে, দেখে নিতে পারবে। তো দেখো এবার এই অঙ্কটার মধ্যে আমরা আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল, এটা ব্যালেন্স শিটের আইটেম, কারেন্ট অ্যাসেট আমরা ব্যালেন্স শিটে লিখে দিব। অ্যাকাউন্টস পেয়েবল, এটা কারেন্ট লায়াবিলিটি লিখে দিব। অফিস ইকুইপমেন্ট, এটা একটা ফিক্সড অ্যাসেট, এটা আমরা যখন ব্যালেন্স শিট করব তখন ফিক্সড অ্যাসেটের মধ্যে বসাবো। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট, এটা আমরা অফিস ইকুইপমেন্ট থেকে মাইনাস করব। আর তোমরা জানো যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা সবসময় ফিক্সড অ্যাসেট থেকে মাইনাস করা হয়, যেরকম গতদিন আমরা করেছিলাম। তোমরা খেয়াল করো, এই যে ফিক্সড অ্যাসেট গুলো লিখছিলাম, অফিস ইকুইপমেন্ট 70,000, দেখো লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নামে আমরা কিন্তু এটা বাদ দিয়ে দিয়েছিলাম।
এই অ্যাকুমুলেটেডটা আমাদের রেওয়া মিলেই ছিল, আর এই 7,000 হচ্ছে এইবারের অবচয়। তাহলে এবারের অবচয় আর এই 15,000 এই দুটো একসঙ্গে যোগ করে 22,000 টাকা আমরা 70,000 থেকে বাদ দিয়ে এইভাবে দেখিয়েছি। তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন গুলো সবসময় ব্যালেন্স শিটে এভাবেই বাদ দিয়ে দেখাতে হয়। তাই তোমরা, যেহেতু আমি অঙ্কটা পড়ছি এবং অঙ্কটা অনেকটা, আমি এর আগের দিন যে ব্যালেন্স শিটটা করেছি বা যেরকম অঙ্ক করেছি, এই অঙ্কটা অনেকটা ওই অঙ্কটার মতো। তাই আমার ধারণা যে হয়তোবা একটু সুন্দর করে পড়ে দিলে তোমরা হয়তো নিজেরাই অঙ্কটা করতে পারবে। এবার দেখো ডেলিভারি ইকুইপমেন্ট, এটাও আমাদের জন্য একটা ফিক্সড অ্যাসেট, এবং এই ডেলিভারি ইকুইপমেন্টের সঙ্গে যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট আছে, এটাও একই রকম ভাবে আমাদের ওই ডেলিভারি ইকুইপমেন্ট থেকে বাদ দিতে হবে। ক্যাশ ইন হ্যান্ড, এটা একটা কারেন্ট অ্যাসেট, আর ক্যাপিটাল এটা ওনার্স ইকুইটিতে বসবে। এই ছিল আমাদের আইটেম, যার মধ্যে কোনো অপরিচিত কোনো আইটেম নাই। তোমরা এবার দেখো আমাদের যে অ্যাডজাস্টমেন্ট গুলো রয়েছে, এই অ্যাডজাস্টমেন্টের মধ্যে ওনারা বলছে এক নম্বর অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি অফ ডিপার্টমেন্ট এ 35,000 এবং ডিপার্টমেন্ট বি এর 26,000। তোমরা জানো যে ক্লোজিং ইনভেন্টরি আমরা ইনকাম স্টেটমেন্ট করতে গিয়ে ব্যবহার করি। ডেপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্টের উপর ধরতে বলছে 10% এন্ড ডেলিভারি ইকুইপমেন্টের উপর ধরতে হবে 20%, হুইচ আর অ্যালোকেটেড ইন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেরি কেন? একটু দেরি হয়ে গেল স্যার আস্তে আস্তে। এই যে দেখো আমরা অঙ্কটা পড়তেছি, আমরা পার্ট সি এর 2 নম্বর অঙ্কটা পড়ছি। গতদিন তো 1 নম্বর অঙ্কটা করেছিলাম, আমি আজকে 2 নম্বর অঙ্কটা পড়ছি। পার্ট সি এর আরেকটা অঙ্ক রয়েছে, এই 3টা অঙ্ক করতে পারলেই আমার মনে হয় ডিপার্টমেন্টের পার্ট সি স্ট্যান্ডার্ড অঙ্ক আর করার প্রয়োজন হবে না। তো আমি এখন সেই ঠিক আছে। 2 নম্বর অঙ্কটা আমি পড়ছি। তোমরা দেখো আগে যতগুলো অঙ্ক করেছো পার্ট বি স্ট্যান্ডার্ড, ওখান থেকে অনেকগুলো অঙ্ক পার্ট সি তে আসার মতো। আবার এখন আমি যে 3টা অঙ্ক দিলাম পার্ট সি এর জন্য পুরোপুরি, এই 3টার বেশি অঙ্ক আমি আর দিতে চাচ্ছি না। যদি তারপরে যদি তোমরা তোমাদের বোর্ডের কোশ্চেন করতে চাও, সেখানে যদি কোনো প্রবলেম থাকে নিয়ে আসবা, আমি দেখাই দিব। আরো একটা চ্যাপ্টার যেন আমরা শেষ করতে পারি ভালোভাবে, সেই জন্য আমরা সময় নিয়ে এটা শেষ করে আমি নতুন আরেকটা চ্যাপ্টার ধরতে চাই। তোমরা দেখো ক্লোজিং ইনভেন্টরি অফ ডিপার্টমেন্ট এ দেওয়া আছে, বি ও দেওয়া আছে। ডেপ্রিসিয়েশন ধরতে বলেছে 2টার উপর এবং পাশে বলে দিয়েছে হুইচ আর অ্যালোকেটেড ইন ডিপার্টমেন্টস ইন দেয়ার নেট সেলস রেশিও। তার মানে ডেপ্রিসিয়েশনটা তোমরা নেট সেলস রেশিওতে ভাগ করবা। যদি ওনারা আমাদেরকে এটা নেট সেলস রেশিওটা নাও বলতো, তবুও কিন্তু আমরা এটাকে নেট সেলস রেশিওতেই ভাগ করতাম, তাই না? কারণ যে সমস্ত আইটেম গুলো ভাগ করার ক্ষেত্রে কিছু বলা থাকে না, সেগুলো নেট সেলস রেশিওতেই ভাগ করতে হয়। অঙ্কটা এত সহজ ছিল, আমি অবশ্য আশা করেছিলাম যে আজকে আমি তোমাদের সবার খাতায় এই অঙ্কটা দেখতে পাবো, সেজন্য আগে আগে দিয়েছিলাম অঙ্কটা। ফ্রম দ্য অ্যাবভ ইনফরমেশন, উপরের তথ্যের ভিত্তিতে প্রিপেয়ার ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2018 এন্ড ব্যালেন্স শিট অ্যাজ এট দ্যাট ডেট, এবং ওই তারিখের ব্যালেন্স শিটও করতে বলেছে। সাধারণত 10 মার্ক যখন পরীক্ষার সময় পার্ট সি এর অঙ্কগুলোর মার্ক 10-এ চলে এসছে, তখন কিন্তু এর থেকে বেশি সমন্বয় দিয়ে অঙ্ক পরীক্ষাতে ওনারা দিচ্ছে না। এরকম ভাবে ওনারা কোশ্চেন করে ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিটটা করতে বলে দেয়। তো আমি এই যে অঙ্কটা পুরাটা পড়লাম, যে অঙ্কটা খুব 10 মার্কের জন্য একটা স্ট্যান্ডার্ড অঙ্ক, তোমরা আমাকে বলো তো এই অঙ্কটা আমি করাবো না তোমরা করতে পারবে? তোমরা সাউন্ড করো, তোমরা যা বলবে আমি তাই করব। স্যার এটা আমরা পারবো স্যার। আমারও সেটাই মনে হয়। তাহলে কি এটা তোমরা নিজেরা করবে? এটা তোমাদেরকে কাজ দিয়ে দিব? জি স্যার। তাহলে 2 নম্বর অঙ্কটার সম্পূর্ণটাই ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট সহ পুরো অঙ্কটাই তোমরা নিজেরা ট্রাই করবে, এবং আমার ধারণা এটা তোমরা নিজেরা পেরে যাবে। তাহলে আমি আজকে 3 নম্বর অঙ্কটা পড়ি, কি বলো? জি তাহলে স্যার। 3 নম্বর অঙ্কটার দিকে একটু তাকাই। দেখো এটা একটা বড় অঙ্ক, অনেক আইটেম এখানে দেওয়া আছে, কিন্তু আইটেম দেওয়া থাকলে কি হয়েছে, আমরা কিন্তু সবগুলো আইটেমই চিনে ফেলছি। ডিপার্টমেন্টের অঙ্ক করতে গিয়ে ইনকাম স্টেটমেন্টটা কিভাবে করতে হয় ডিপার্টমেন্টাল, তারপরে তোমার ব্যালেন্স শিটটা কিভাবে করতে, এগুলো আমরা শিখে ফেলছি। সো আইটেম বেশি থাকলেও এখন আর অঙ্ক আমাদের ঝামেলা হবে না। তোমরা দেখো আমি অঙ্কটা পড়ছি, 3 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা সবাই ট্রাই করবো, আমি চেক করবো আগামীকাল, কারণ আগামীকালও তোমাদের ক্লাস আছে। From the following balances of Dhaka departmental store,
prepare departmental income statement for the year ended December 31st, 2009 and balance sheet as at that date. এটাও একই রকম ভাবে ইনকাম স্টেটমেন্ট করতে বলেছে, হয়তো আইটেম বেশি, আর করতে বলেছে একটা ব্যালেন্স শিট, বাট কাজ করতে বলছে ওই দুইটাই। তোমরা সবাই একটু খেয়াল করে দেখো কি কি আছে। ক্যাপিটাল এটা ওনার্স ইকুইটির আইটেম, ড্রয়িং এটা ওনার্স ইকুইটি থেকে মাইনাস হয়, ওপেনিং ইনভেন্টরি কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করতে ব্যবহার করি, পারচেজ ও কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে যায়। এবার ডিপার্টমেন্টের নাম এ আর বি নাই, এবার ডিপার্টমেন্টের নাম হচ্ছে ক্লথ ডিপার্টমেন্ট, আর একটা হচ্ছে জেনারেল ডিপার্টমেন্ট। একটা হচ্ছে ক্লথ ডিপার্টমেন্ট, একটা হচ্ছে জেনারেল ডিপার্টমেন্ট। ক্লথ ডিপার্টমেন্টে সব কাপড় থাকে, জেনারেল ডিপার্টমেন্টে কোনো কাপড় নাই। অ্যাকাউন্টস রিসিভেবল এটা কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্টস পেয়েবল এটা কারেন্ট লায়াবিলিটি, ব্যালেন্স শিটের আইটেম তোমরা চেনো। সেলস দুজনেরই সেলস বলে দিয়েছে, ওয়েজেস দুজনেরই ওয়েজেস বলে দিয়েছে, ওয়েজেসটাও কিন্তু কস্ট অফ গুডস সোল্ড এর আইটেম তোমরা চেনো। ফ্রেট ক্লথ ডিপার্টমেন্ট এবং জেনারেল ডিপার্টমেন্ট। ফ্রেট মানে ক্রয় পরিবহন, এবং এটাও কিন্তু কস্ট অফ গুডস সোল্ড এর আন্ডারে বসে। এটাও কিন্তু মানে ম্যানুফ্যাকচারিং খরচ হিসেবে বিবেচিত হয়, অর্থাৎ উৎপাদন খরচ হিসেবে বিবেচিত হয়, যেটাকে বাংলায় আমরা প্রত্যক্ষ খরচ বলে থাকি। তাই এই ক্রয় পরিবহনটাও কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে পড়ে। স্যার ফ্রেট এর আগে পিছে তো কিছু নাই, ফ্রেট ইন আউট না হলে কেমনে বুঝবো যে এটাই আসলে যখন ইন আউট শব্দটা ব্যবহার করে না, তখন সেটাকে সবসময় ফ্রেট ইন ধরতে হয়, মানে ক্রয় পরিবহন ধরতে হয়। তার মানে বাংলায় যখন ছেলেমেয়েদেরকে শেখানো হতো তখন বলা হতো শুধু পরিবহন মানে ওটা ক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন না। কি বলছি বুঝছো? তাই শুধু পরিবহন বলতে আমরা ক্রয় পরিবহনকেই বুঝি, তাই শুধু ফ্রেট বলতে আমরা ফ্রেট ইনকেই বুঝি, আউট কে না। ক্লোজিং ইনভেন্টরি দেখো দুজনের মধ্যে ভাগ করে দিয়েছে, তাহলে তোমরা খেয়াল করে দেখো ওপেনিং ইনভেন্টরি, পারচেজ, সেলস, ওয়েজেস, ফ্রেট, ক্লোজিং ইনভেন্টরি সব কিন্তু তোমাদের পরিচিত আইটেম। আর এগুলো দিয়ে কিন্তু আমরা কস্ট অফ গুডস সোল্ড এতদিন এতগুলো অঙ্কের মধ্যে করে আসছি। আর এখন তোমরা নিজেরাও অঙ্কটা মোটামুটি করছো, মাসুদও আমাকে বেশ কয়েকটা অঙ্ক দেখিয়েছে যেটা ও সুন্দরভাবে করতে পেরেছে, দুই একটা সিলি মিস্টেক ছাড়া পুরো অঙ্কটা কিন্তু সে পারছে। তার মানে বোঝা যাচ্ছে যে তোমরা ডিপার্টমেন্টে অ্যান্সার করতে পারবে। এরপর দেখো ফার্নিচার এটা একটা ফিক্সড অ্যাসেট, নোটস পেয়েবল এটা কারেন্ট লায়াবিলিটি, নোটস রিসিভেবল এটা কারেন্ট অ্যাসেট, প্ল্যান্ট এন্ড মেশিনারি এটা একটা ফিক্সড অ্যাসেট। স্যালারিজ একবারে দেওয়া আছে, তাহলে এটা ভাগ করতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট একবারে দেওয়া আছে, ভাগ করতে হবে। যদি ভাগ করার জন্য অনুপাত না বলে দেয়, আমরা সেলস এর ভিত্তিতে ভাগ করে দেব। কমিশন খরচ ভাগ করা নাই, ভাগ করতে হবে। রেন্ট এন্ড ট্যাক্স খরচ ভাগ করা নাই, ভাগ করতে হবে। ডিসকাউন্ট ভাগ করা নাই, ভাগ করতে হবে। ব্যাংক ওভারড্রাফট কারেন্ট লায়াবিলিটি, ব্যাংক ওভারড্রাফট কারেন্ট ডিসকাউন্ট এটা কি রিসিভ না আপনার খরচ? যখন প্রশ্নের মধ্যে রিসিট এবং পেমেন্ট উল্লেখ থাকে না, তখন সবসময় এটাকে এক্সপেন্স ধরতে হয়। বুঝতে পেরেছো? আচ্ছা ডেবিট সাইডে দেখেও তো বুঝতে পারি যেটা এক্সপেন্স, তাই না? হ্যাঁ, ডেবিট থাকলে তো খুব ভালো কথা, কিন্তু ডেবিট ক্রেডিট নাই, খেয়াল করছো? তাই যখন ডেবিট ক্রেডিট থাকে না, এটা অ্যাকাউন্টিং এর একটা নীতি আছে, সম্ভাব্য লাভকে লাভ বলা যাবে না, সম্ভাব্য ক্ষতিকে ক্ষতি বলতে হবে। তার মানে শুধু রেন্ট এটা রিসিপ্ট হতে পারে, এটা এক্সপেন্স হতে পারে। এখন তুমি কোনটা ধরবা? এই নীতি অবলম্বন করবা, সেটা হচ্ছে সম্ভাব্য লাভকে লাভ বলা যাবে না, অর্থাৎ রেন্টটা আয় হতে পারে কিন্তু আমরা আয় ধরবো না, এটা ব্যয় হিসেবে ধরবো। তুমি কি আমার কথা বুঝছো? তো সেই নীতি অবলম্বন করে কমিশনটা রিসিপ্ট হতে পারে, কমিশনটা পেমেন্টও হতে পারে, ডিসকাউন্ট রিসিপ্ট হতে পারে, ডিসকাউন্ট পেমেন্টও হতে পারে। তখন কিচ্ছু বলেনি, তখন এদের দুজনকে এক্সপেন্স হিসেবে গণ্য করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে তোমরা আমাকে বলো, কিছু বলা থাকবে না তখন কি আমরা এক্সপেন্স হিসেবে কাউন্ট করব স্যার? অবশ্যই অবশ্যই, হ্যাঁ এটাই তো আমি বলছি, তখন আমরা এটাকে এক্সপেন্স হিসেবে কাউন্ট করব। তোমরা দেখো আমি একদম প্রথমেই যে আইটেম দুটো পড়লাম, প্রথমে আমি যে দুটো আইটেম পড়লাম সেই আইটেমটাকে আমরা ব্যালেন্স শিট আইটেম হিসেবে বসাবো। অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল এটাও ব্যালেন্স শিটের আইটেম, এটাও ইনকাম স্টেটমেন্টে বসবে না, এটাও ব্যালেন্স শিটের আইটেম। এরপর দেখো ফার্নিচার এবং নোট পেয়েবল এরাও ব্যালেন্স শিটের আইটেম। নোটস রিসিভেবল এবং প্ল্যান্ট এন্ড মেশিনারি এরাও ব্যালেন্স শিটের আইটেম। স্যালারিজ, অ্যাডভার্টাইজমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, কমিশন, রেন্ট এন্ড ট্যাক্স ইনকাম স্টেটমেন্ট, ডিসকাউন্ট, ব্যাংক ওভারড্রাফট আবার আমাদের ব্যালেন্স শিটের আইটেম। ব্যাংক ওভারড্রাফট মানে হচ্ছে কারেন্ট লায়াবিলিটি, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন বলা হয় এটাকে। ব্যাংকে যে পরিমাণ টাকা জমা থাকে তার থেকে বেশি টাকা তুলে নিলেই তখন সেটাকে ব্যাংক ওভারড্রাফট বলা হয়। আর এটাও কিন্তু আমাদের
ব্যালেন্স শিটের আইটেম, এটা একটা কারেন্ট লায়াবিলিটি। ব্যাংক ওভারড্রাফট আমাদের জন্য একটা কারেন্ট লায়াবিলিটি। তোমরা খুব ভালো করে দেখো, আইটেম বেশি হলেও তোমরা দেখো এই অঙ্কটা তোমাদের না পারার মধ্যে পড়বে না। আমি জানি কেউ না কেউ ঠিকই চেষ্টা করলে অঙ্কটা করে ফেলতে পারবে। প্রিন্টিং এন্ড স্টেশনারি এটা আমাদের খরচ। ফুয়েল এন্ড ওয়াটার এটা কিন্তু প্রত্যক্ষ খরচ। কারখানায় যত রকমের খরচ আছে, যেমন ফুয়েল এন্ড ওয়াটার, ফুয়েল এবং ওয়াটার কিন্তু কারখানার শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। কারখানার শক্তি উৎপাদনে যে খরচটা হয় সেটাকে আমরা প্রত্যক্ষ খরচ হিসেবে গণ্য করি। তাই এই আইটেমটাকে কিন্তু তোমরা কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে বসাবে। মনে রেখো আইটেমটা ফুয়েল এন্ড ওয়াটার, আগে পাওনি কখনো, এখন জেনে নাও। ফুয়েল এন্ড ওয়াটার কারখানায় ব্যবহৃত হয়, আর কারখানার সমস্ত খরচকে প্রত্যক্ষ খরচ বলা হয়। আর যে সমস্ত খরচগুলো প্রত্যক্ষ তাদেরকে আমরা কস্ট অফ গুডস সোল্ড এর বসাই। তোমরা যদি, যেহেতু এই ভিডিওটা রেকর্ড হচ্ছে, এই ক্লাসটা, এবং এটা ইউটিউবে থাকবে, আমি কখনো এটা ডিলিট করবো না, ওখানে থাকবে। তোমরা যখন খুশি পুশ দিয়ে দিয়ে সিনেমা যেমন দাও এমনি দেখতে পারবা। তোমরা যদি অঙ্কটা করার সময় যদি এই ভিডিওটা ছেড়ে দিয়ে অঙ্কটা করো, তাহলে কিন্তু আমার কথা দিয়ে তোমরা বুঝতে পারবে কোন আইটেমটা কোথায় যাবে, আর সেখানে বসিয়ে কিন্তু তোমরা অঙ্কগুলো নিজেরাই করে ফেলতে পারবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো আমি কি বলছি? তাহলে দেখো, ফুয়েল এন্ড ওয়াটার এটা কিন্তু একটা প্রত্যক্ষ খরচ, আর তাই ফুয়েল এন্ড ওয়াটারকে কিন্তু তোমরা কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে বসাবে। ব্যাড ডেট এটা আমাদের অপারেটিং এক্সপেন্স, এটা আমরা অপারেটিং এক্সপেন্স হিসেবে গণ্য করব। জেনারেল এক্সপেন্স এটাও অপারেটিং এক্সপেন্স। আর একটা প্রশ্ন ছিল, ফুয়েল এন্ড ওয়াটার যেটা হ্যাঁ, কস্ট অফ গুডস অ্যাড দিব, মানে পারচেজের পরে না আগে, মানে অ্যাড দিব না, বা এটা কখন বসাবো? যেমন আমরা পারচেজ দেই, তারপরে মানে তুমি আমাকে বলো, তুমি কস্ট অফ গুডস সোল্ডটা কিভাবে লেখো বলো তো? তুমি যখন মানে কস্ট অফ গুডস সোল্ডটা বের করো opening তখন তুমি কিভাবে লেখো বলো তো? কস্ট অফ গুডস সোল্ড বের করার সময় সবার প্রথমে লেখো ওপেনিং ইনভেন্টরি, অ্যাড তারপরে হচ্ছে লেখো পারচেজ, তারপরে কি লেখো? তারপরে ওয়েজেস থাকলে ওয়েজেস আসে, এই যে তারপরে ওয়েজেসটা যে তুমি লিখলা, এই যে ওয়েজেসটা হ্যাঁ যে তুমি লিখলা, ওয়েজেসটা তো একটা ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স বলে লিখেছো, তাই না? হ্যাঁ ইনারাও সবাই ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স, তাহলে ওয়েজেস কে যেমন তুমি সরাসরি লিখেছো, ইনাদেরকে ওরকম সরাসরি লিখবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তার মানে এগুলো সব যোগ করে দেন ক্লোজিংটা সবার মাইনাস করব। শেষে ক্লোজিং স্টকটা ব্র্যাকেট চিহ্ন দিয়ে দেবো আমরা, যেরকম আমরা সব সময় করি। নতুন এই আচ্ছা সিস্টেমটাতে তোমাদের কষ্ট অনেক কমে গেছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। সব ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স গুলো আমরা ওপেনিং ইনভেন্টরির নিচে লিখে, সবগুলো লেখা হয়ে গেলে এবার আমরা লোয়েস্ট ক্লোজিং ইনভেন্টরি লিখে আমরা ক্লোজিংটাকে খালি মাইনাস করব। তাহলে কিন্তু আমরা আমাদের কস্ট অফ গুডস সোল্ডটা পেয়ে যাব, যেটাকে সেলস এর নিচে লিখবো। বুঝছো? জি তাই অঙ্কটা যত বড়ই হোক, আমি শিওর এটা তোমরা নিজেরাই করতে পারবে। ফুয়েল এন্ড ওয়াটারটা কস্ট অফ গুডস সোল্ড এর আইটেম, জেনারেল এক্সপেন্সটা আমাদের ভাগ করতে হবে, আর ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে কারেন্ট অ্যাসেট। তাহলে এই ক্যাশ ইন হ্যান্ডটা ব্যালেন্স শিটে বসবে। ক্যাশ ইন হ্যান্ডটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, এটা ব্যালেন্স শিটে বসবে। আমার রেও মিলের সমস্ত আইটেম দেখানো শেষ। এই রেও মিলের ভিতরে যেগুলো নীল কালি দিয়ে করে ফেলছি আমি, নীল কালি, সেগুলো সব ব্যালেন্স শিটের আইটেম। আর বাকি যারা আছে কালো, এরাই তোমার ইনকাম স্টেটমেন্টের মধ্যে বসবে। আমি এভাবে বাছাই করে দিয়েছি। তোমাদের পিডিএফ এর মধ্যে কিন্তু এই নীল করা নাই, পিডিএফটা তো গেছে আগে। আর এখন আমি যে 3 নম্বরে কালার করলাম, এটা হলো আমার এখানে। তো যাই হোক, তোমরা দেখেছো যে এই আইটেমগুলো ইনকাম স্টেটমেন্টের আইটেম হচ্ছে কালোগুলা, আর নীলগুলো হচ্ছে সব ব্যালেন্স শিটের আইটেম। আমি এটা আলাদা করাতে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। আচ্ছা, এবার আমি অ্যাডজাস্টমেন্ট গুলো একটু বুঝাবো, তোমরা অ্যাডজাস্টমেন্ট গুলো একটু ভালো করে দেখো। আমি অ্যাডজাস্টমেন্ট গুলো একটু তোমাদের সঙ্গে আলোচনা করব, এবং অ্যাডজাস্টমেন্ট গুলো আমি একটু কপি করে নিচে নিয়ে যাচ্ছি, যাতে আমি তোমাদেরকে এই অ্যাডজাস্টমেন্ট গুলোকে একটু আলাদাভাবে বুঝাতে পারি যে কোনটা কিভাবে ট্রিটমেন্ট হবে। তাহলে অ্যাডজাস্টমেন্টটাকে আমি একটু কপি করে নিচে নিয়ে যাচ্ছি। এখানে যে অ্যাডজাস্টমেন্ট গুলো আছে,
দেখো একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট আর একটা হচ্ছে ব্যালেন্স শিট। অর্থাৎ আমি তোমাদেরকে অ্যাডজাস্টমেন্ট গুলোকে বোঝাবো যে ইনকাম স্টেটমেন্টে সে কিভাবে বুঝবে আর ব্যালেন্স শিটের মধ্যে সে কিভাবে বুঝবে। এটা দেখানোর জন্য আমি এই ঘরটা টানলাম, যাতে প্রত্যেকটা আইটেমকে আমি এর মধ্যে বসিয়ে তোমাদেরকে বোঝাতে পারি যে তোমরা এই আইটেমগুলোকে কিভাবে দেখাবে। তাহলে চলো প্রথমে 1 নম্বর সমন্বয়টা একটু বুঝাই। প্রোভাইড 5% রিজার্ভ ফর ডাউটফুল ডেট, এটাকে বলা হয় নতুন অনাদায়ী দেনা সঞ্চিতি। প্রোভাইড 5% রিজার্ভ ফর ডাউটফুল ডেট, এটাকে বলা হবে নতুন অনাদায়ী দেনা সঞ্চিতি। এটা আমাদের একটা অপারেটিং এক্সপেন্স। আর এই অপারেটিং এক্সপেন্সটা ইনকাম স্টেটমেন্টের মধ্যে যে ব্যাড ডেট এক্সপেন্সটা রয়েছে তার সঙ্গে যোগ হবে। তোমরা দেখো আমাদের এই অঙ্কটার মধ্যে একটা ব্যাড ডেট এক্সপেন্স ছিল রেওয়া মিলের মধ্যে, খেয়াল করো আমাদের রেওয়া মিলের মধ্যে একটা ব্যাড ডেট এক্সপেন্স ছিল। ওই দেখো ব্যাড ডেট ছিল 264, দেখছো? এই ব্যাড ডেট এক্সপেন্সের সঙ্গে আমাদের এই রিকোয়ার্ড প্রভিশনটা যোগ হয়ে যাবে। এই ব্যাড ডেট এক্সপেন্সের সঙ্গে আমাদের রিকোয়ার্ড প্রভিশনটা যোগ হয়ে যাবে, বুঝছো? এই ব্যাড ডেট এক্সপেন্সের সঙ্গে আমাদের রিকোয়ার্ড প্রভিশনটা যোগ হয়ে যাবে। তাহলে এখানে যে ব্যাড ডেট এক্সপেন্সটা রয়েছে 264 টাকা, এটার সঙ্গে আমাদের রিকোয়ার্ড এবং ধরবো এটা আমরা কিসের উপর? 5% ধরতে বলছে। এই 5%টা ধরতে হবে অ্যাকাউন্টস রিসিভেবলের উপর। তুমি দেখো তো আমাদের এই অঙ্কটার মধ্যে অ্যাকাউন্টস রিসিভেবলটা রয়েছে না, হচ্ছে 9600, দেখছো? জি। ব্যাড ডেট প্রভিশনটা সবসময় এই অ্যাকাউন্টস রিসিভেবলের উপর ধরতে হয়। তুমি ক্যালকুলেটর নাও, এই 9600 এর সঙ্গে যোগ করো, তাহলে আমাদের ব্যাড ডেট এক্সপেন্সটা ইনকাম স্টেটমেন্টের মধ্যে আমরা 1 নম্বর সমন্বয়টা যেভাবে সমাধান করব, 1 নম্বর সমন্বয়টা আমরা যেভাবে সমাধান করব, দেখো 1 নম্বর সমন্বয়টা আমরা সমাধান করব ঠিক এইভাবে। আমাদের ব্যাড ডেট এক্সপেন্স যদি অঙ্কে থাকে, আছে তো আমাদের ব্যাড ডেট এক্সপেন্স রয়েছে কত? আমাদের ব্যাড ডেট এক্সপেন্স ছিল 264। তাহলে আমরা ইনকাম স্টেটমেন্টে ব্যাড ডেট এক্সপেন্স এই যে ব্যাড ডেট এক্সপেন্সটা আমাদের ইনকাম স্টেটমেন্টে ছিল, এই ব্যাড ডেট এক্সপেন্সের সঙ্গে আমাদের নতুন যে প্রভিশন ফর ব্যাড ডেট আমরা ধরলাম এটা যোগ হয়ে যাবে। এটা আমরা ইনার কলামে যোগ করে দেবো 264, আর তার সঙ্গে প্লাস হয়ে যাবে। তোমরা যেন কত বের করলা 5% দিয়ে? 480। 580। 480 স্যার, 480। আচ্ছা 480। 480, হ্যাঁ 480। এখন এই দুইটার যোগফলটা কত হয়? 480 আর 264, এই দুইটার যোগফল কত হয়? 744। এই 744টা আমরা টোটালের ঘরে লিখবো ইনকাম স্টেটমেন্টে, আর এটাই আমরা বিক্রয়ের অনুপাতে ভাগ করে দেব, বুঝতে পেরেছো? এই টোটাল অ্যামাউন্টটা। তাহলে ব্যাড ডেট এক্সপেন্স কিন্তু আমাদের রেওয়া মিলে ছিল 264, তার সঙ্গে ওই 5% এর কারণে আমাদের ব্যাড ডেট এক্সপেন্সটা আরো 480 বেড়ে গেল। এবার এই দুটো মিলাই টোটাল যেটা হয় ওটা আমরা টোটালের ঘরে লিখবো, আর এটাই আমরা সেলস এর অনুপাতে ভাগ করে দেবো। যেহেতু এটা ভাগ করে দেওয়া নাই, তাই না? ভাগ করা আছে নাকি? ভাগ করা নাই, তাহলে আমরা সেলস এর অনুপাতে এটা ভাগ করে দিব। আর ব্যালেন্স শিটে যখন আমরা লিখবো, দেখো ব্যালেন্স শিটের মধ্যে যখন আমরা লিখবো তখন অ্যাকাউন্টস রিসিভেবল, ব্যালেন্স শিটে আমরা অ্যাকাউন্টস রিসিভেবল লিখবো। দেখো আমাদের অ্যাকাউন্টস রিসিভেবলের পরিমাণটা ওই দেখো রেওয়া মিলে দেওয়া ছিল অ্যাকাউন্টস রিসিভেবল 9600। আমরা এই 9600 টাকা থেকে আমরা প্রভিশন ফর ব্যাড ডেট যেটা আমরা ধরলাম সেটা আমরা লেস করে দিব। লেস প্রভিশন ফর ব্যাড ডেট, প্রভিশন ফর ব্যাড ডেট 480, এই টাকাটা আমরা এখান থেকে লেস করে দেব।
তাহলে আমাদের 480 বাদ দিতে এবার থাকে কত? 9120। এই 9120 টাকাটাই আমরা এখন টাকার ঘরে বসাই দিব। এই 9120 টাকাটাই আমরা এখন টাকার ঘরে লিখে দিব। এইভাবে আমরা আমাদের অ্যাকাউন্টস রিসিভেবলটা লিখব। তোমরা কি আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল লেখাটা বুঝছো? তাহলে 1 নম্বরে আমাদের যে সমন্বয়টা বলছে সেই 1 নম্বর সমন্বয়টা আমি এখানে আলোচনা করলাম। তোমরা কি 1 নম্বর সমন্বয় ট্রিটমেন্টটা বুঝতে পেরেছো? তাহলে 1 নম্বর সমন্বয়টা এইভাবে দুই জায়গাতে বসবে, তোমরা বসাই দেবে। এরপরে আসো 2 নম্বর সমন্বয়টা, রাইট অফ 10% ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট এন্ড মেশিনারি। আমার মনে হয় এটা তোমরা পারবে না। ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট এন্ড মেশিনারির উপর 10% ধরতে বলছে। চলো, প্ল্যান্ট এন্ড মেশিনারি ছিল 20,000, 20,000 এর উপরে 10% ধরলে হবে 2,000। এটা একটা অপারেটিং এক্সপেন্স। এই 2,000 টাকা কিন্তু তুমি সেলস এর অনুপাতে সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দিবা, তাই না? সেলস এর অনুপাতে যদি ওনারা না বলে দেয় তাহলে সেলস এর অনুপাতে সকলের মধ্যে ভাগ করে দিবা। আর যখন তুমি প্ল্যান্ট এন্ড মেশিনারিটা ব্যালেন্স শিটে লিখবা তখন সেখান থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে দিবা। খেয়াল আছে? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নামে আমরা বাদ দিব কোনটা? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নামে আমরা বাদ দিব হচ্ছে আমাদের ওই যে অ্যামাউন্টটা 10% বের করেছি সেই অ্যামাউন্টটা। আমাদের আগে থেকে তো কোনো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল না, দেখছো? আগে থেকে কোনো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল না। প্ল্যান্ট এন্ড মেশিনারি 20,000, তার উপর 10% ডেপ্রিসিয়েশন ধরলে হবে 2,000। এই 2,000 টাকাটা আমরা অপারেটিং এক্সপেন্স হিসেবে লিখবো। আরেকবার প্ল্যান্ট এন্ড মেশিনারি থেকে আমরা এটা বাদ দিয়ে দিব যখন আমরা ব্যালেন্স শিট করব। আর তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। 2 নম্বর সমন্বয়টা তোমরা পারবে। এবার দেখো তো 3 নম্বর সমন্বয় বলছে প্রোভাইড ফর ওয়েজেস ডিউ 300 টাকা ক্লথ ডিপার্টমেন্ট এন্ড 140 টাকা জেনারেল ডিপার্টমেন্ট। সুন্দর করে বলে দিয়েছে কোন ডিপার্টমেন্ট কত টাকা বকেয়া সেটা কিন্তু ওনারা বলে দিয়েছে। দেখো, যখন তোমরা ওয়েজেসটা লিখবা, দেখো এই যে ওয়েজেসটা যখন লিখবা, ক্লথ ডিপার্টমেন্টের ওয়েজেস 6,000, তার সঙ্গে বকেয়াটা যোগ দিয়ে দিবা 300। আবার দেখো জেনারেল ডিপার্টমেন্টে ছিল 1300, তার সঙ্গে যোগ দিয়ে দিবা 140 যেটা বকেয়া আছে। আর যখন এই ব্যালেন্স শিট করবা তখন এই দুইটা বকেয়া একসঙ্গে যোগ করে 300 আর 140 440 ব্যালেন্স শিটের কারেন্ট লায়াবিলিটি পাশে বসাই দিবা। তোমরা বলো তো এই 3 নম্বর সমন্বয়টা তোমরা সবাই বুঝছো তো? 3 নম্বর সমন্বয়টা কি সবাই বুঝতে পেরেছো? যখন আমরা ওয়েজেসটা লিখবো, ক্লথ ডিপার্টমেন্টের ওয়েজেস বকেয়া আছে 300, ক্লথ ডিপার্টমেন্টের ওয়েজেসের সঙ্গে 300 যোগ দিয়ে দিব। আবার জেনারেল ডিপার্টমেন্টের ওয়েজেস যখন লিখবো তখন তার সঙ্গে 140 যোগ করে দেবো, খেলা শেষ। আর যখন আমরা ব্যালেন্স শিট করব তখন আমরা ওয়েজেস ডিউ নামে ক্লথ ডিপার্টমেন্টের 300 আর জেনারেল ডিপার্টমেন্টের 140 দুটো মিলায় মোট 440 টাকা লায়াবিলিটি সাইডে বসিয়ে দেব। যে কোনো খরচ বকেয়া থাকলে সেটাকে লায়াবিলিটি পাশে বসাতে হয়, যে কোনো খরচ বকেয়া থাকলে তাকে লায়াবিলিটি পাশে বসাতে হয়। তাহলে এটাকেও আমরা লায়াবিলিটি পাশে বসিয়ে দিব। তোমরা কি আমার কথা বুঝছো? 4 নম্বর সমন্বয় বলছে স্যালারিজ 200 টাকার আউটস্ট্যান্ডিং। দেখো তো আমাদের এখানে স্যালারিজটা ভাগ করা ছিল না, স্যালারিজটা ভাগ করা ছিল 2,400 টাকা। তাহলে ওই স্যালারিজের সঙ্গে এই 200 টাকা আগে যোগ দিবা। তাহলে 2,400 সঙ্গে স্যালারিজ 200 টাকা যোগ দিলে হবে কত? স্যালারিজ 2,600। এবার 2,600 টাকা তুমি সেলস এর অনুপাতে ভাগ করবা, বুঝছো সবাই? এই স্যালারিজের সঙ্গে তুমি স্যালারিজ ডিউ যেটা 200 আছে এটা যোগ করবা, তাহলে হবে 2,600। এবার এই 2,600 টাকা সেলস এর অনুপাতে সবার মধ্যে ভাগ করে দিবা। আর যখন তুমি ব্যালেন্স শিট করবা তখন কারেন্ট লায়াবিলিটির মধ্যে তোমরা এই স্যালারিজ ডিউ নামে 200 টাকা বসাই দিবা, বুঝছো? তাহলে বলো দেখি 4 নম্বর সমন্বয়টাও তোমরা সবাই বুঝছো? অঙ্ক দেখতে বড় কিন্তু অঙ্ক কঠিন না। এবার 5 নম্বরে বলছে ক্লথ কস্টিং টাকা 1,000, এটার ভালো সমন্বয়। ক্লথ কস্টিং টাকা 1,000, 1,000 টাকা দামের কাপড় ওয়াজ ইউজড বাই জেনারেল ডিপার্টমেন্ট। জেনারেল ডিপার্টমেন্ট ব্যবহার করছে খরচ হিসেবে। দারুণ একটা সমন্বয়। এটা হচ্ছে দেখো
এখানে পরিষ্কার করে ওনারা বলছে যে ক্লথ কস্টিং টাকা 1000 ওয়াজ ইউজড বাই জেনারেল ডিপার্টমেন্ট। এই ক্লথটা কিন্তু ক্লথ ডিপার্টমেন্টের প্রোডাক্ট, ক্লথটা কিন্তু ক্লথ ডিপার্টমেন্টের প্রোডাক্ট। তাহলে ক্লথ ডিপার্টমেন্টের প্রোডাক্ট 1000 টাকা জেনারেল ডিপার্টমেন্ট ব্যবহার করতে, ক্লথ ডিপার্টমেন্টের 1000 টাকা জেনারেল ডিপার্টমেন্ট ব্যবহার করছে, ও কিন্তু ট্রান্সফার করছে না, ব্যবহার করছে, তার কোনো একটা কাজে লাগবে এই জন্য ব্যবহার করেছে। তার মানে এটা কিন্তু ট্রান্সফারও না, এটা কিন্তু বিক্রয়ও না যে সে লাভে বিক্রয় করছে। জিনিসটা দেখো, কথাবার্তা কিন্তু অন্যান্য অঙ্কের থেকে একদম আলাদা। লাইনটা আরেকবার ভালো করে দেখো, ভালো করে পড়ে দেখো। এই জিনিসটা এই অঙ্কের নতুন, সেটা হচ্ছে ক্লথ। তাহলে ক্লথ ডিপার্টমেন্টের ক্লথ হচ্ছে ক্লথ ডিপার্টমেন্ট যে প্রোডাক্টটা তৈরি করে, সেই ক্লথটা ব্যবহার করছে জেনারেল ডিপার্টমেন্ট, আর জেনারেল ডিপার্টমেন্ট ব্যবহার করছে তার প্রোডাকশনের কাজে, তার প্রোডাকশনের কাজে। এবার তোমরা ভালো করে শুনে নাও এটা ট্রিটমেন্ট কি হবে। এটা ট্রিটমেন্ট হচ্ছে এই দুটোই কিন্তু ম্যানুফ্যাকচারিং খরচ, এই দুটোই ম্যানুফ্যাকচারিং খরচ। তবে একজন খরচটা করছে আর একজনের খরচটা সে সেভ হচ্ছে। তো তার মানে হচ্ছে যে ট্রান্সফার করছে সে তার ম্যানুফ্যাকচারিং খরচটা বা ম্যাটেরিয়াল খরচটা কমাবে। তার মানে পারচেজ থেকে এটা বাদ যাবে, কিন্তু এভাবে বাদ দেবো না, আমরা ব্র্যাকেট চিহ্ন দিয়ে দিব। অর্থাৎ ক্লথ ডিপার্টমেন্ট থেকে 1000 টাকা মাইনাস হবে কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করার সময়, আর জেনারেল ডিপার্টমেন্টের ম্যানুফ্যাকচারিং খরচ হিসেবে 1000 টাকা গণ্য হবে যেহেতু সে এটা ব্যবহার করছে। তাহলে আমরা কি করব, আমরা যখন কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করব তখন আমরা এই আইটেমটাকে ট্রান্সফার টু জেনারেল ডিপার্টমেন্ট নামে আমরা ক্লথ ডিপার্টমেন্ট থেকে মাইনাস করব আর জেনারেল ডিপার্টমেন্টের ঘরে প্লাস করব। আর টোটালের ঘরে কিছুই লিখবো না, টোটালের ঘরে কিছুই লিখবো না। তোমরা খেয়াল করে দেখো ভালো করে, আমরা যদি এখানে টোটালের জন্য আরেকটা ঘরটা নেই, আমি যদি টোটালের জন্য আরেকটা ঘরটা নেই, এটা যদি ক্লথ ডিপার্টমেন্ট হয় আর এটা যদি জেনারেল ডিপার্টমেন্ট হয় আর এটা যদি টোটালের ঘর হয়, তাহলে কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করার সময় কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করার সময় আমরা এই আইটেমটাকে ট্রান্সফার টু জেনারেল ডিপার্টমেন্ট নামে, দেখো এটা হচ্ছে ক্লথ ডিপার্টমেন্ট, আমি ক্লথ ডিপার্টমেন্ট এটা কিন্তু কস্ট প্রাইসে ট্রান্সফার করেছি। কস্ট প্রাইস মানে হচ্ছে যে দামে তার বানাতে খরচ হয়েছে ঠিক সেই দামে সে ট্রান্সফার করেছে। সেই জন্য সে তার ঘর থেকে এই 1000 টাকা সে মাইনাস করে দেবে, আর জেনারেল ডিপার্টমেন্ট তার ঘরে এই টাকাটাই এই নামে এই বরাবর 1000 টাকা খরচ হিসেবে গণ্য করবে। আর টোটালের ঘরে আমি এই অ্যামাউন্টটাকে কিছুই লিখবো না, টোটালের ঘরে এটা বসবেই না। তার মানে এর কাছ থেকে নিয়ে সে ব্যবহার করেছে, অতিরিক্ত কোনো ব্যবহার এখানে হয়নি, এখানে কোনো বিক্রয়ও হয়নি। তাই কস্ট অফ গুডস সোল্ডের আন্ডারে ট্রান্সফার টু জেনারেল ডিপার্টমেন্ট নামে ক্লথ ডিপার্টমেন্টের কাপড় জেনারেল ডিপার্টমেন্ট ব্যবহার করেছে, ক্লথ ডিপার্টমেন্টের কাপড় জেনারেল ডিপার্টমেন্টে ব্যবহার করেছে। এই ব্যবহারটা কোথায় বসবে? কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে বসবে, যেহেতু এটা র ম্যাটেরিয়াল। তাই এটা কস্ট অফ গুডস সোল্ডে ক্লথ ডিপার্টমেন্টের কস্টটা কমাবে, ক্লোজিং স্টক যেমন মাইনাস হয় এটা এরকম মাইনাস হবে, আর জেনারেল ডিপার্টমেন্ট এটা প্লাস হবে কারণ সে ব্যবহার করছে, তার খরচটা কমছে কারণ সেটা পাঠিয়ে দিচ্ছে, আর তার খরচটা হচ্ছে সেজন্য সে প্লাস করছে। আর এটা প্লাস মাইনাসে জিরো হয়ে যাচ্ছে বলে টোটালের ঘরে কোনো অ্যামাউন্ট আর বসছে না। যেহেতু এটার কোনো প্রভাবই পড়তেছে না, যদি এটা আমরা নাই আনি, যেটা প্লাসে মাইনাসে মাইনাস, এটা ক্রয় বিক্রয় না বা পারচেজ বা সেলও না। টাকার অ্যামাউন্ট মিলানোটাকেই অঙ্ক বলে না, অঙ্কের সম্পূর্ণ